আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমন আসমা। রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসকের বিদেশ যাত্রা নাকচ করলেন প্রধানমন্ত্রী। গুজব ও অপতথ্য রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। এসএসসি ফল প্রকাশ 20 জুলাই, শিক্ষামন্ত্রী। পুশিন ঠেকাতে ভারতকে 12 থেকে 13টি চিঠি দেওয়া হয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ঢামেক হাসপাতালের কুলার বিকল, মেঝেতে মরদেহের সারি। সীমান্তের 11 জেলায় আনসার ভিডিপি মোতায়েন। বিসিবি পরিচালক হওয়ার পরদিনই পদত্যাগ। সিগন্যালে ট্রাফিক পুলিশকে পেটানোয় নারীসহ 2 জনকে সাজা। পাবনা মানসিক হাসপাতালে 2 রোগীর মারামারিতে একজনের মৃত্যু, অপরজনের বিরুদ্ধে মামলা। মানুষকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ভারতের মানবাধিকার সংগঠন। ইসরায়েলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সড়কবাতি বা স্ট্রিট লাইটিং এর নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির উপর অভিজ্ঞতা অর্জনের জন্য ফ্রান্স যাওয়ার আবেদন করেছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের রাসিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান। প্রধানমন্ত্রী তার এই বিদেশ ভ্রমণের প্রস্তাবটি সরাসরি নাকচ করে দিয়েছেন। তবে রাজশাহী সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ABM আসাদুজ্জামান সুইটের প্রস্তাবটি অনুমোদন করেছেন সরকার প্রধান। সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো এক সার সংক্ষেপের উপর মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এই খবর জানা গেছে। সূত্রটি বলছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনের উদ্দেশ্যে এই 2 কর্মকর্তার বিদেশ সফরের আবেদন জমা পড়েছিল। এই প্রস্তাবের উপর মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান আহরণ করলে তা রাজশাহী সিটি কর্পোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক প্রকৌশলী নন বিধায় তার যাওয়া কোনো গুরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ প্রয়োজনে যেতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, গুজব ও মানহানিকর কন্টেন্ট নিয়ন্ত্রণে কঠোর আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার করে তৈরি ক্ষতিকর কন্টেন্ট দ্রুত অপসারণের জন্য সাইবার সুরক্ষা আইন 2026 নামে সংশোধনী আনার কাজ শুরু হয়েছে। সোমবার 8 জুন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি অনুপস্থিত থাকায় চিফ হুইপের চিঠির বিধান অনুযায়ী তিনি সংসদে জবাব দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনতা নামে বিভ্রান্তিকর ও মানহানিকর কন্টেন্ট ছড়ানো হচ্ছে, যা সরকার প্রধান, তার পরিবার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে লক্ষ্য করে করা হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় আইন সংস্কারের কাজ চলছে। তিনি জানান, নতুন সংশোধনীতে গুজব ও মানহানির সংজ্ঞা আধুনিকায়ন করা হবে এবং অপরাধীদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হবে। পাশাপাশি মেটা বা ফেসবুকের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিতর্কিত কন্টেন্ট অপসারণের বাধ্য করার বিধান যুক্ত করা হচ্ছে। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC ও সমমানের পরীক্ষার ফল আগামী 20 জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পর্যায়ে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এবং মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আনোয়ারা ইহসানুল হক মিলন এসব তথ্য জানান। ফল প্রকাশ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের SSC রেজাল্ট 20 জুলাই আউট করবে সেই নির্দেশনা আমরা দিয়েছি। ফল প্রকাশের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ভারতের পুশিনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। পাশাপাশি পুশিন বন্ধে ভারত সরকারকে 12 থেকে 13টি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, অবৈধ যারা আছে তাদের ফেরত দেওয়ার একটা প্রক্রিয়া আছে, সেটা মেনেই ভারতকে কাজ করতে হবে। পুশিন 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে। সম্প্রতি বাংলাদেশের 26 জেলার সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী BSF শিশু, নারী সহ বিভিন্ন ব্যক্তিকে ঠেলে পাঠানো,
ঠেকাতে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। 24 ঘন্টা তারা সীমান্ত পাহারা দিচ্ছেন। সীমান্তের বিভিন্ন জায়গায় স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছেন। 11 জুন পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে 57তম মহাপরিচালক পর্যায়ে সম্মেলন শুরু হয়েছে। বিজিবি জানিয়েছে, অবৈধ পুশিন সীমান্তে বাংলাদেশি হত্যা ও সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে সম্মেলনে। মরদেহ রাখার ফ্রিজ নষ্ট 1 সপ্তাহ যাবত, আর এতে মরদেহ পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। এমন চিত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে, যেখানে প্রতিদিন ময়নাতদন্ত হয় অন্তত 8 থেকে 10টি মরদেহ যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণের ব্যবস্থা না থাকায় এখন দেখা গিয়েছে মরদেহের বিভিন্ন আলামত নষ্টের আশঙ্কা। সোমবার 8 জুন দুপুরে সরজমিনে মর্গে গিয়ে দেখা যায় কলেজের ফরেনসিক বিভাগের পাশে রাখা বিশেষ মর্চুয়ারি কুলার, যেখানে একসাথে রাখা যায় 40টি মরদেহ। তবে এটি আপাতত বিকল। তাহলে মরদেহ সংরক্ষণের উপায় কি? মর্গের কমপ্লেক্সের ভিতরে ঢুকলে দেখা যায় একটি রুমে ফ্লোরে সারি করে রাখা হয়েছে মরদেহগুলো। কয়েকটি রাখা হয়েছে মরদেহ পরিবহনের ট্রলিতে। তবে রুমটিতে নেই কোনো শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র। সীমান্তবর্তী 11টি জেলায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার 8 জুন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক গণসংযোগ মোহাম্মদ আশিকুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির সঙ্গে 2025 সালে সই করা সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত এলাকায় আনসার ও ভিডিপি সদস্যদের সংযুক্ত করা হয়েছে। এর ফলে সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে আনসার ভিডিপি সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছেন। সীমান্তবর্তী 11টি জেলাগুলো হলো চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়ি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের মাত্র একদিনের মাথায় পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন নির্বাচিত পরিচালক মীর শাখরুল আলম সীমান্ত। চিঠিতে তিনি ব্যবসায়িক ব্যস্ততার কারণ উল্লেখ করেন। সোমবার 8 জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ছেলে মীর শাখরুল আলম সীমান্ত বিসিবির সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে সীমান্ত বলেন, বিসিবি নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। তবে তার বাবা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার উপর ন্যস্ত রয়েছে। এ কারণে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না। দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তিনি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানিয়েছেন বলে পত্রে উল্লেখ করেন। রাজধানীর হোটেল সোনারগাঁও সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর ও মোবাইল ফোন ভেঙে ফেলার ঘটনায় নারীসহ 3 জনকে সাজা ও জরিমানা করেছেন তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার 8 জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার NM রাশিউদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। ঘটনার সাথে জড়িত রাজু আহমেদ ও শামসুজ্জামানকে আটক করে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে আফিয়া কনক সহ 3 আসামিকে তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে সড়ক পরিবহন আইনের ধারা মোতাবেক আফিয়া কনককে 10,000 টাকা ও রাজুকে 5,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া শামসুজ্জামানকে 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাবনা মানসিক হাসপাতালের অতি ঝুঁকিপূর্ণ 6 নম্বর ওয়ার্ডে ভর্তি 2 সিজোফ্রেনিয়া আক্রান্ত রোগীর মারামারিতে ইনজামুল হক বয়স 26 নামের এক রোগী মারা গেছেন এবং নাজমুল ইসলাম বয়স 28 নামের অপরজন আহত হয়েছেন। গত বুধবার 3রা জুন ভোরে হাসপাতালের আবাসিক ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ইনজামুলের ভাই ইজাজুল হক বাদী হয়ে নাজমুলকে অভিযুক্ত করে পাবনা সদর থানায় মামলা করেছেন। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের নিরাপত্তা ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ স্বজনেরা। ভুক্তভোগীর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার 2রা জুন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার
খোজাখালী গ্রামের আব্দুল মালেকের ছেলে নাজমুল ইসলাম ও ঝিনাইদহের রাজনগর গ্রামের মৃত গোলাম নবীর ছেলে ইনজামুল হককে অতি ঝুঁকিপূর্ণ ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ওই দিন রাত ৩টার দিকে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মাথায় আঘাত পেয়ে ইনজামুল মারা যান, নাজমুলও গুরুতর আহত হন। বাংলাদেশ ভারত সীমান্তে চলমান পুশব্যাক ইস্যু নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস। সংগঠনটির দাবি, বহু মানুষকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং কোথাও কোথাও জোর করে সীমান্ত পার করানো বা নো ম্যানস ল্যান্ডে ফেলে রাখার ঘটনাও ঘটছে। বিএসএফ বিজিবির বৈঠকে এ সমস্যার স্থায়ী সমাধান হবে না বলেও মনে করছে সংগঠনটি। তাদের মতে এর জন্য প্রয়োজন রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ের উদ্যোগ। সোমবার ৮ জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান বিএসএফ ও বিজিবির মহাপরিচালক পর্যায়ে বৈঠকে পুশব্যাক ও পুশিন ইস্যু আলোচনায় আসার প্রেক্ষাপটে এপিডিআর এর পক্ষ থেকে এ মতামত জানানো হয়। সংগঠনটি একই সঙ্গে দাবি করেছে, পশ্চিমবঙ্গের হোল্ডিং সেন্টারে মানুষকে আটকে রাখার পুরো প্রক্রিয়ায় বেআইনি ও অসাংবিধানিক। তাদের ভাষায় পুশব্যাক বিষয়টি বেআইনি, অসাংবিধানিক ও অমানবিক। ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের খাত্তাম আল আম্বিয়ার যৌথ সামরিক কমান্ড সোমবার ৮ জুন এই তথ্য জানিয়েছে। খাত্তাম আল আম্বিয়ার যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে বলেছে, তারা লেবাননের জনগণের প্রতি সমর্থন জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে সর্বশেষ এই হামলা চালিয়েছে। এছাড়া বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে যে কোনো ধরনের হামলার কড়া জবাব দেওয়া হবে। লেবাননে অবিরাম হামলা চালানোর জেরে রোববার রাত থেকেই ইসরায়েল জুড়ে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সোমবার সকালে ইসরায়েলে ২টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলি বাহিনী ইরানে ২ দফায় হামলা চালিয়েছে। ইসরায়েল বলেছে, তারা রাতভর ইরানের ৯টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে। এছাড়া ইরানের দক্ষিণ পশ্চিমে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সেও হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে সর্বশেষ ইরানের পক্ষ থেকে ইসরায়েলে তাদের সামরিক অভিযান স্থগিতের ঘোষণা এলো। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।